রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আফগানিস্তানের 7 ঘাঁটিতে বিমান হামলা পাকিস্তানের। সন্ত্রাসী হামলায় নিহত পাকিস্তান আর্মির এক কর্নেল। ভারত ও আফগানিস্তানে একযোগে হামলার হুমকি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তীব্র নিন্দা আরব লীগ ও আইসির। ট্রাম্প বলেছেন, ইরানে সীমিত আকারে হামলা চালানো হতে পারে। আফগানিস্তানের অভ্যন্তরে 7টি তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত এসব ঘাঁটিতে শনিবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান আর্মি। পাকিস্তান সরকার ও পাকিস্তান আর্মির দাবি, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আফগানিস্তানের অভ্যন্তরে 7টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজ বা পাকিস্তান তেহরিক-ই-তালিবান টিটিপি সন্ত্রাসীরা এসব ঘাঁটিতে অবস্থান করছিল। আফগানিস্তানের ভূমি ব্যবহার করে ভারত ও তালেবান সরকারের সহায়তায় এসব সন্ত্রাসীরা বারবার পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়ে আসছিল। রমজান শুরুর আগে ইসলামাবাদের বাজাউর ও বানু এলাকায় তারা বর্বর বোমা হামলা চালিয়েছে। এমনকি রমজান মাসেও থেমে নেই তাদের বর্বরতা। শনিবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপির হামলায় নিহত হয়েছেন পাকিস্তান আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন সাধারণ সৈনিক। পাল্টা হামলায় 5 সন্ত্রাসী নিহতের দাবি করেছে পাকিস্তান আর্মি। শনিবার রাতে আফগান সীমান্তে 7টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলার মাধ্যমে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলার বদলা নিল পাকিস্তান। হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তালেবান সরকার পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদের মদত বন্ধ না করলে ফের হামলার হুমকি দেওয়া হয়েছে বিবৃতিতে। ইসলামাবাদের মসজিদে গত 6 ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলা চালায় ফিতনা আল খারিজ বা টিটিপি। তাতে মৃত্যু হয় 31 জনের। পাকিস্তান সরকার এজন্য ভারতকে দায়ী করেছে। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান আফগান সীমান্তের 7টি সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে সেনাবাহিনী। শনিবার রাতে সেখানে সশস্ত্র অভিযান চালানো হয়। 7টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এসব ঘাঁটিতে সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলা সহ পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলার পরিকল্পনা করা হয়েছিল। বাজৌর এবং বানু এলাকায় সাম্প্রতিক হামলা, রমজান চলাকালীন হামলার উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলার নেপথ্যে যে ভারত সমর্থিত টিটিপি জড়িত সে বিষয়ে সেনাবাহিনী নিশ্চিত। কেবল তাই নয়, আফগানিস্তানের তালেবান সরকারেরও মদদ রয়েছে এর পেছনে। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের শান্তি যারা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে তাদের অবিলম্বে দমন করতে হবে। ভারতের রাজধানী নয়াদিল্লি ও আফগানিস্তানের রাজধানী কাবুলে একযোগে হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত ও আফগানিস্তান এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসীদের মদত দিচ্ছে। তারা যদি এটা বন্ধ না করে তাহলে উভয় দেশের বিরুদ্ধে হামলা চালানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। সম্প্রতি ফ্রান্স 24 নামের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ সময় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তার এই বিস্ফোরক মন্তব্যের পরই উপমহাদেশ জুড়ে হইচই শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। খাজা আসিফের অভিযোগ, সন্ত্রাসবাদের নামে ইসলামাবাদের সঙ্গে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চালাচ্ছে নয়াদিল্লি ও কাবুল। এই অবস্থায় রাওয়ালপিন্ডির জেনারেলদের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। খাজা আসিফ বলেন, ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে। ফলে প্রয়োজন হলে দুই প্রতিবেশীর রাজধানীকেই আমরা নিশানা করব, কারণ আমরা ছায়া যুদ্ধের মুখোমুখি হয়েছি। আত্মরক্ষার অধিকার আমাদের আছে। খাজা আসিফ বলেন, আমাদের সঙ্গে ভারতের কোনো রকমের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই, তবে কাবুলের তালিবান সরকার আমাদের সঙ্গে কথা বলছে। ফলে বন্ধু রাষ্ট্রগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে বিবাদ মেটাতে আন্তরিকভাবে আগ্রহ দেখিয়েছে তুরস্ক ও কাতার। তাদের মধ্যস্থতায় ইস্তানবুল ও দোহায় তালিবান নেতৃত্বের সঙ্গে 3-4 বার বৈঠক করেছি, এমনকি কাবুলেও গিয়েছিলাম, তবে কোনো লাভ হয়নি। ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাদের। ফলে আমাদেরও অন্য কিছু ভাবতে হচ্ছে। পারস্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। একের পর এক রণতরী পাঠিয়ে ইরানকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র আর্মি। পাল্টা হরমুজ প্রণালীতে লড়াইয়ের মহড়ায় ব্যস্ত তেহরান। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই ভারত ও আফগানিস্তানকে একসঙ্গে হামলার হুমকি দিল পাকিস্তান। জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামাবাদের হুঁশিয়ারিতে শঙ্কিত নয়াদিল্লি।
পাশাপাশি এই ঘটনায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা ফের তীব্র হচ্ছে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবিকে একজন চরমপন্থী হিসেবে আখ্যায়িত করেছে আরব লীগ। আরব লীগের করা এক বিবৃতিতে বলা হয়েছে, খ্রিস্টান নামধারী এই জায়নবাদী রাষ্ট্রদূত হওয়ার কোনো যোগ্যতা নেই। আন্তর্জাতিক কূটনীতির সমস্ত নিয়মকানুন তিনি পদদলিত করেছেন। মাইক হুকাবি বলেছেন, গোটা মধ্যপ্রাচ্য যদি ইসরায়েল দখল করে নেয় তাহলে তিনি খুব খুশি হবেন। মাইক হুকাবির দাবি, একসময় উত্তরে সিরিয়া, দক্ষিণে মিশর, পূর্বে জর্ডান ছাড়িয়ে সৌদি আরব ও ইয়েমেন পর্যন্ত ছিল ইসরায়েল রাষ্ট্র। তাই ইসরায়েলের উচিত এসব এলাকা আবার দখলে নেয়া। যুক্তরাষ্ট্রের ট্রাম্পপন্থী বিতর্কিত সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন মাইক হুকাবি। শুক্রবার তার এই সাক্ষাৎকার প্রচারের পর তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন আরব রাষ্ট্রে। আরব লীগের প্রতিবাদের পাশাপাশি সৌদি আরব আলাদা করে বিবৃতি প্রকাশ করেছে এর বিরুদ্ধে। 22 সদস্য জোট আরব লীগের বিবৃতিতে মাইক হুকাবির দাবিকে অত্যন্ত চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তার দাবি কূটনীতির মৌলিক নীতি এবং নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ। এ ধরনের বিবৃতি চরমপন্থী এবং কোনো দৃঢ় ভিত্তি নেই। তার এ বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং ধর্মীয় ও জাতিগত উস্কানির শামিল। বিভিন্ন দেশ যখন গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে, তখন এ ধরনের বক্তব্য নতুন করে অশান্তির বীজ বপন করছে। 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি একই ধরনের বিবৃতি জারি করে বলেছে, এই ধরনের বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য চরমপন্থী আদর্শিক বাগাড়ম্বরকে ইন্ধন যোগায়। একই সঙ্গে এই ধরনের চিন্তা ফিলিস্তিনি ভূখণ্ডে অধিগ্রহণ চাপিয়ে দিতে ইসরায়েলকে উৎসাহিত করে। আরব লীগ ও ওআইসির বিবৃতির পাশাপাশি সৌদি আরব, মিশর, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে চুক্তি করতে বাধ্য করার জন্য ইরানের বিরুদ্ধে সীমিত আকারে হামলা চালানো হতে পারে। ট্রাম্প বলেছেন, আগামী 10 দিনের মধ্যে বিশ্ব জানতে পারবে ইরান চুক্তি করবে নাকি হামলা মোকাবেলা করবে। ট্রাম্প ইরানে সীমিত এ হামলার কথা বলেছেন গত বৃহস্পতিবার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্প টোকেন হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিচালনা করতে পারেন। ইরানকে চুক্তি করতে বাধ্য করার জন্য সর্বোচ্চ চাপ সৃষ্টির অংশ হিসেবে চালানো হতে পারে এই হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু সেটি নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা, এই প্রশ্নটি গত কয়েক বছরে ইরান মার্কিন সম্পর্কের প্রতিটি বাঁকে ফিরে এসেছে। 2025 সালের 13 জুন ভোররাতে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সমন্বিত বোমা হামলা শুরু করে, তখন সেই প্রশ্নটি আর কেবল বিশ্লেষকদের তর্কে সীমাবদ্ধ থাকেনি, তা বাস্তবতার রূপ নেয়। আলোচনার টেবিলে ফেরার প্রস্তুতি চলছিল। ওমানে 6ষ্ঠ দফা পরমাণু আলোচনা হওয়ার কথা ছিল। আঞ্চলিক কূটনীতিকরা আশাবাদের সুর তুলেছিলেন, কিন্তু সামরিক প্রস্তুতি যে সমান্তরালে চলছিল তা অনেকেই অনুধাবন করতে পারেননি। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করে যে তিনি অভিযানের যে পরিকল্পনা তার জ্ঞাতসারি হয়েছে। সেই স্বীকারোক্তি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল কূটনৈতিক প্রক্রিয়ার উপর সামরিক অগ্রাধিকারের ঘোষণা। ইরান মার্কিন বৈরিতার ইতিহাস দীর্ঘ, জটিল এবং পরস্পরের প্রতি গভীর অবিশ্বাসে আবদ্ধ। 1979 সালের বিপ্লবের পর থেকে সম্পর্ক ক্রমাগত উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সামান্য ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে। 2015 সালের পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অনেকের কাছে ছিল উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য কাঠামো। কিন্তু যুক্তরাষ্ট্র 2018 সালে চুক্তি থেকে সরে যাওয়ার পর বিশ্বাসের ভিত্তি ভেঙে পড়ে। ইরান ধাপে ধাপে প্রতিশ্রুতি হ্রাস করে আর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে অর্থনৈতিক অবরোধ জোরদার করে। সেই পটভূমিতে 2025 সালের হামলা ছিল দীর্ঘদিনে জমে থাকা সংঘাতের উন্মোচন। যে যুক্তি দিয়ে ওয়াশিংটন সামরিক চাপ বাড়ায় তা হল ইরানের পারমাণবিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু তেহরানের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। তাদের মতে নিরাপত্তাহীনতার অনুভূতি, চারিদিকের মার্কিন ঘাঁটি, ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা সব মিলিয়ে প্রতিরোধ সক্ষমতা বাড়ানোই ছিল একমাত্র বাস্তবসম্মত পথ। এই পারস্পরিক অবিশ্বাসের চক্র ভাঙতে কূটনীতি প্রয়োজন ছিল, কিন্তু হামলা প্রমাণ করল যে অন্তত ওই মুহূর্তে সামরিক
সমাধানকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। হামলার পর 12 দিনের সংঘর্ষে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। আকাশে বিস্ফোরণ, স্থলভাগে ধ্বংসস্তূপ, সব মিলিয়ে এক নতুন বাস্তবতা। ইরান ইরাক যুদ্ধের স্মৃতি যাদের প্রজন্মে ছিল না, তাদের কাছে এটি ছিল প্রথম প্রত্যক্ষ যুদ্ধ অভিজ্ঞতা। যদিও দ্রুত একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তেহরানে প্রচলিত ধারণা ছিল এটি কেবল বিরতি, সমাপ্তি নয়। নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা উস্কে দেয়া, এসবকে যুদ্ধের বিস্তৃত রূপ হিসেবেই দেখা হচ্ছে। ফলে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা বিশ্লেষণ করতে গেলে কেবল সামরিক শক্তির তুলনা যথেষ্ট নয়। রাজনৈতিক ইচ্ছা, আঞ্চলিক জোট, অর্থনৈতিক সহনশীলতা সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হবে। ওয়াশিংটনের সাম্প্রতিক সামরিক মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং পথে থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই দুই রণতরীকে ঘিরে মার্কিন শক্তি প্রদর্শন একেবারে স্পষ্ট। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি, যার সঙ্গে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, লজিস্টিক জাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান যুক্ত থাকে। প্রায় 13,000 নাবিক ও কর্মকর্তা এই ধরনের দুটি বহর পরিচালনায় জড়িত থাকতে পারেন। মার্কিন নৌবাহিনীর এই উপস্থিতি প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টি করে, কিন্তু একই সঙ্গে এটিকে উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতেও পরিণত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সাম্প্রতিক এক ভাষণে বলেন, বড় যুদ্ধজাহাজ যতই শক্তিশালী হোক, সেগুলো সমুদ্রের তলায় পাঠাতে আমাদের এমন অস্ত্র আরও বিপজ্জনক। এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা হলো, ইরান সরাসরি সামরিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না, বরং অসম কৌশলের মাধ্যমে প্রতিপক্ষের ব্যয় বাড়াতে চায়। গত 4 দশকে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, মাইন এবং দ্রুতগামী নৌযান উন্নয়নে বিনিয়োগ করেছে। তাদের ধারণা, মার্কিন নৌবহরকে সরাসরি ধ্বংস না করেও কার্যকরভাবে নিষ্ক্রিয় বা ভীত করা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন বিতর্ক রয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, এমনকি হাইপারসনিক প্রযুক্তির দাবি, সব মিলিয়ে এটি একটি বহুমাত্রিক সক্ষমতা। ইরান যদি কোনো সংঘাতে এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্যবস্তু করে, তাহলে প্রথমে ড্রোন ও লয়টারিং মিউনিশন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখবে এবং এরপর সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এমন কৌশল গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমা, বিশেষ করে হরমুজ প্রণালী, বড় যুদ্ধজাহাজের জন্য স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুতগামী ছোট নৌযান দিয়ে সোয়ার্ম ট্যাকটিক্স বা দলবদ্ধ আক্রমণ মার্কিন নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। হরমুজ প্রণালী অবরোধের সম্ভাবনা আন্তর্জাতিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগ। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়, যা বৈশ্বিক ব্যবহারের প্রায় 20%। যদি সংঘাতের জেরে এই পথ বন্ধ হয়, তেলের দাম দ্রুত $130 বা তারও বেশি ছুঁতে পারে এমন পূর্বাভাস রয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়, খাদ্য মূল্যস্ফীতি, শিল্প উৎপাদন সবকিছুতে প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অর্থনীতিগুলো ইতোমধ্যেই মূল্যস্ফীতি ও ঋণের চাপে আছে। নতুন জ্বালানি ধাক্কার রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। ফলে ইরান যদি হরমুজকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে, তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। মাইন পেতে অবরোধ আরোপ ইরানের জন্য তুলনামূলক কম ব্যয়বহুল পদ্ধতি। উন্নত সেন্সরযুক্ত সামুদ্রিক মাইন দ্রুত স্থাপন করা যায় এবং সেগুলো নিষ্ক্রিয় করতে আন্তর্জাতিক নৌবাহিনীর দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ মাইন সুইপিং অভিযান প্রয়োজন হয়। 1980-র দশকের ট্যাঙ্কার যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে, সামান্য মাইনও বড় কৌশলগত প্রভাব ফেলতে পারে। আর যদি ইরান জানে পূর্ণ অবরোধ দীর্ঘমেয়াদে তার নিজের রপ্তানিও বাধাগ্রস্ত করবে, তবুও স্বল্পমেয়াদী কৌশলগত চাপ হিসেবে এটি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি। কাতারের আল উদেইদ, বাহরাইনের 5ম নৌবহর, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, জর্ডান, কুয়েত, ওমান, সৌদি আরব, সব মিলিয়ে প্রায় 19টির বেশি স্থানে মার্কিন উপস্থিতি রয়েছে। 30 থেকে 50,000 সেনা এই অঞ্চলে মোতায়েন থাকতে পারে। ইরানের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় এদের অধিকাংশই পড়ে। অতীতে ইরান সীমিত হামলার মাধ্যমে বার্তা দিয়েছে যে তারা প্রয়োজনে এসব ঘাঁটি লক্ষ্যবস্তু করতে পারে। ভবিষ্যৎ যুদ্ধে এই কৌশল আরও বিস্তৃত হতে পারে।
তবে প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি এমন পূর্ণমাত্রার সংঘাত চায়? ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা ও ব্যয় এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল। ইরানের ভূগোল, জনসংখ্যা ও সামরিক সক্ষমতা ইরাকের চেয়ে অনেক বড় ও বেশি জটিল। সরাসরি স্থল অভিযান প্রায় অসম্ভব বলেই অধিকাংশ সামরিক বিশ্লেষক মনে করেন। ফলে সংঘাত সীমিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ এবং প্রক্সি সংঘর্ষে সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু ইতিহাস দেখায় সীমিত সংঘাতও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তেল আবিব দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালানো ইসরায়েলের কৌশলগত অগ্রাধিকার হতে পারে, কিন্তু ইরানের প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের দিকেও যেতে পারে, যা মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন বিভিন্ন স্থানে ইরানপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি সংঘাতকে বহু ফ্রন্টে ছড়িয়ে দিতে সক্ষম। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ভুল হিসাবের ঝুঁকি। যদি কোনো মার্কিন জাহাজে বড় ক্ষতি হয় অথবা কোনো আঞ্চলিক ঘাঁটিতে ব্যাপক হতাহত ঘটে, তবে রাজনৈতিক চাপ দ্রুত বাড়বে। তখন প্রতিশোধমূলক হামলা, পাল্টা হামলা, চক্রাকারে উত্তেজনা বৃদ্ধি পাবে। উভয় পক্ষই হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, কিন্তু ঘটনা প্রবাহ তাদের সেই দিকে ঠেলে দিতে পারে। এ কারণেই বলা হয়, যুদ্ধ শুরু করা সহজ, নিয়ন্ত্রণ করা কঠিন। কূটনীতির জানালা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এ কথা বলা এখনই হয়তো অতিরঞ্জন। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা এখনও সক্রিয়। ইউরোপীয় শক্তিগুলো উত্তেজনা কমাতে আগ্রহী, কিন্তু বিশ্বাসের সংকট গভীর। চুক্তি ভেঙে যাওয়া, নিষেধাজ্ঞা, সামরিক হামলা, এসবের পর পুনরায় আস্থা গড়ে তোলা অত্যন্ত কঠিন। তবে বিকল্প কি? পূর্ণমাত্রার সংঘাত, যার পরিণতি অজানা। ইরানের অভ্যন্তরে প্রচলিত ধারণা হলো পরবর্তী যুদ্ধে তারা অতীতের মতো সংযত থাকবে না। তাদের মতে বারবার কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে সামরিক চাপ এলে ভবিষ্যতে প্রতিক্রিয়া আরও কঠোর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন রয়েছে। কেউ কঠোর অবস্থান চান, কেউ কূটনৈতিক সমাধান। এই দ্বৈততা নীতি প্রক্রিয়াকে আরও জটিল করেছে। অবশেষে প্রশ্নটি নৈতিক ও কৌশলগত। একটি যুদ্ধ কি সত্যি সমস্যার সমাধান দেবে? ইরানের পারমাণবিক জ্ঞান বোমা মেরে মুছে ফেলা যাবে না, আঞ্চলিক প্রভাবও রাতারাতি বিলুপ্ত হবে না। বরং যুদ্ধ ইরানের অভ্যন্তরে জাতীয়তাবাদী ঐক্য বাড়াতে পারে, কঠোরপন্থীদের শক্তিশালী করতে পারে। একইভাবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয়ের মুখে পড়বে। ফলে সম্ভাব্য বিজয় হতে পারে সাংঘর্ষিক, অর্থাৎ অর্জনের চেয়ে ক্ষতি বেশি। এই প্রেক্ষাপটে 2025 সালের হামলা একটি সতর্ক বার্তা। এটি দেখিয়েছে যে সামরিক বিকল্প বাস্তব, কিন্তু তার পরিণতি অপ্রত্যাশিত। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ শুরু করতে সক্ষম, তার সামরিক শক্তি, প্রযুক্তি ও বৈশ্বিক উপস্থিতি তা প্রমাণ করে। কিন্তু ইরানের ভৌগোলিক সুবিধা, অসম কৌশল, আঞ্চলিক জোট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের উপর প্রভাব, এসব মিলিয়ে সেই যুদ্ধ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হবে। আর নিয়ন্ত্রণ হারালে ক্ষতি হবে কেবল দুই দেশের নয়, সমগ্র অঞ্চলের, এমনকি বিশ্ব অর্থনীতিরও। সুতরাং বর্তমান বাস্তবতা আমাদের সামনে একটি কঠিন সত্য উন্মোচন করে। শক্তির প্রদর্শন হয়তো তাৎক্ষণিক বার্তা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না। যে যুদ্ধ শুরু করা যায় তাকে শেষ করার শর্ত সবসময় নিজের হাতে থাকে না। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে এই শিক্ষা নতুন নয়, কিন্তু প্রতিবারই তা নতুন মূল্য নিয়ে ফিরে আসে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি সামরিক গোয়েন্দা মহলে এক নতুন আশঙ্কা সামনে এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, তারা ইরানের এমন একটি গোপন সামুদ্রিক অস্ত্র ব্যবস্থার সন্ধান পেয়েছে, যা বিশেষভাবে আমেরিকার বিমানবাহী রণতরী লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই অস্ত্রের নাম নাহাং টর্পেডো। ফার্সি ভাষায় নাহাং শব্দের অর্থ তিমি বা বিশাল সামুদ্রিক প্রাণী, যার নাম থেকেই এর আকার ও শক্তির ইঙ্গিত দেয়। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, এটি কেবল একটি সাধারণ টর্পেডো নয়, বরং উচ্চ গতিসম্পন্ন, গভীর জলে চলাচল সক্ষম এবং ভারী ওয়ারহেড বহন করতে সক্ষম এমন এক অস্ত্র, যা বড় আকারের যুদ্ধজাহাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই অসম যুদ্ধনীতির কৌশল
অনুসরণ করে আসছে। যুক্তরাষ্ট্রের মতো সামরিক পরাশক্তিগুলোর সঙ্গে সরাসরি সমানে সমান লড়াই করা সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই তেহরান এমন অস্ত্র ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছে যা তুলনামূলক কম খরচে বড় আঘাত হানতে পারে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতীক হল তাদের বিমানবাহী রণতরীগুলো, যেমন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস আইজেনহাওয়ারের মতো জাহাজ। এসব জাহাজ কেবল ভাসমান সামরিক ঘাঁটি নয়, এগুলো আকাশ, সমুদ্র ও স্থলভাগে শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু। ফলে যদি কোনো দেশ এমন প্রযুক্তি অর্জন করতে পারে যা এই রণতরীগুলোকে অচল বা ডুবিয়ে দিতে সক্ষম, তাহলে তা কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। ইসরায়েলি বিশ্লেষকদের ধারণা, ইরানের নাহাং টর্পেডো সুপার ক্যাভিটেশন প্রযুক্তি ব্যবহার করতে পারে। এই প্রযুক্তি পানির নিচে চলাচলের সময় টর্পেডোর চারপাশে গ্যাসের বুদবুদ তৈরি করে ঘর্ষণ কমিয়ে দেয়। ফলে প্রচলিত টর্পেডোর তুলনায় বহুগুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব হয়। রাশিয়ার তৈরি শকভাল টর্পেডোর সঙ্গে এর তুলনা টানা হচ্ছে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করেছে। ইরান পূর্বেও হুত নামের একটি টর্পেডো উন্মোচন করেছিল, যা সুপার ক্যাভিটেশন প্রযুক্তি নির্ভর বলে দাবি করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে নাহাং আরও উন্নত সংস্করণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় এমন এক অস্ত্রের ইঙ্গিত দেন যা আগে কখনো ব্যবহার করা হয়নি এবং যা শত্রুর শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। যদিও তিনি সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ করেননি, ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি হয়তো নাহাঙ্গের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন সামুদ্রিক অস্ত্রের প্রতি ইঙ্গিত। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে উপসাগরীয় অঞ্চল, পার্সিয়ান গালফ এবং ওমান সাগর এলাকায় শক্তিশালী নৌ উপস্থিতি বজায় রেখেছে। বিশেষ করে ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে গেলে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়। এর জবাবে ইরান তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগতির নৌকা এবং সাবমেরিনের সক্ষমতা বাড়িয়েছে। নাহাং টর্পেডো যদি সত্যি কার্যকর ও নির্ভুল হয়, তবে তা এই সমুদ্র অঞ্চলে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। তবে প্রশ্ন হলো, এই টর্পেডো কতটা কার্যকর এবং বাস্তবে কতটা ব্যবহারের উপযোগী? সামরিক বিশ্লেষণে দেখা যায় বিমানবাহী রণতরীগুলো বহুমাত্রিক সুরক্ষা বলয়ে সুরক্ষিত থাকে। এগুলোর চারপাশে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন এবং আকাশ নজরদারির ব্যবস্থা থাকে। উন্নত সোনার সিস্টেম ও অ্যান্টি টর্পেডো প্রতিরক্ষা প্রযুক্তি সম্ভাব্য আক্রমণ শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম। ফলে একটি টর্পেডো সফলভাবে আঘাত হানতে হলে তাকে একাধিক প্রতিরক্ষা স্তর ভেদ করতে হবে। তবু সামরিক বাস্তবতার ঝুঁকি পুরোপুরি শূন্য নয়। ইতিহাসে দেখা গেছে উন্নত প্রযুক্তির মাঝেও দুর্বলতা থেকে যায়। একটি মাত্র সফল আঘাতও প্রতীকী ও কৌশলগতভাবে বিশাল প্রভাব ফেলতে পারে। যদি কোনো বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হয়, তা কেবল সামরিক ক্ষতি নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রভাবও গভীর হবে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও শক্তির প্রতীক হিসাবে বিমানবাহী রণতরীগুলোর গুরুত্ব অপরিসীম। ইসরায়েলের জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসরায়েল নিজেও ইরানের আঞ্চলিক প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার, এসবই তেল আবিবের নিরাপত্তা নীতিতে বড় ফ্যাক্টর। নাহাং যদি কার্যকরভাবে মোতায়েনযোগ্য হয়, তবে তা ইরানের প্রতিরোধ কৌশলকে আরও জোরদার করবে। অন্যদিকে ইরানের দৃষ্টিকোণ থেকে এটি একটি প্রতিরোধমূলক বার্তা। তেহরান বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে রয়েছে। তাদের সামরিক কৌশল মূলত অস্বীকার ও প্রতিরোধ নীতির উপরে দাঁড়ানো, অর্থাৎ শত্রুকে এমন ঝুঁকির মুখে ফেলা যাতে সরাসরি হামলার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। নাহাং টর্পেডো সেই নীতির অংশ হতে পারে। তবে এও মনে রাখতে হবে, এমন অস্ত্র ব্যবহার করা মানেই সরাসরি যুদ্ধের দ্বার উন্মুক্ত করা। মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত হানার অর্থ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। এর প্রতিক্রিয়া হবে ব্যাপক ও বিধ্বংসী। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, বিশেষত বিমান শক্তি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অবকাঠামোর উপর বড় আঘাত হানতে সক্ষম। ফলে নাহাং ইরানের জন্য যেমন শক্তির প্রতীক, তেমনি একটি বিপজ্জনক জুয়াও। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দীর্ঘদিন ধরেই নাজুক। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ, উপসাগরীয় রাজনীতির জটিলতা, সব মিলিয়ে পরিস্থিতি অস্থির। সামুদ্রিক রুট, বিশেষ করে হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বড় ধরনের সামরিক সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা দিতে পারে।
সবশেষে বলা যায় নাহাং টর্পেডো বাস্তবে কতটা সক্ষম তা নিয়ে নিশ্চিত তথ্য সীমিত। ইসরায়েলি গোয়েন্দা দাবি ও ইরানি বক্তব্য দুটোই কৌশলগত বার্তার অংশ হতে পারে। সামরিক প্রযুক্তির উন্নয়ন যেমন বাস্তব, তেমনি মনস্তাত্ত্বিক যুদ্ধ সমান গুরুত্বপূর্ণ। ইরান হয়তো এই অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ সক্ষমতার বার্তা দিচ্ছে, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যৎ নির্ভর করবে এই উত্তেজনা কূটনৈতিক পথে নিয়ন্ত্রিত হয় কিনা, নাকি কোনো ভুল হিসেব পুরো অঞ্চলকে নতুন সংঘাতে ঠেলে দেয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।